সময় হচ্ছে এখন ভোর 4:30 আর আমাদের জার্নি টু মুক্তিনাথ শুরু হচ্ছে। আজকে তার প্রথম দিন। আজকে একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। দিনটা ছিল 6 অক্টোবর 2023। একটা বহু প্রতীক্ষিত জার্নি। সেদিন আমরা শুরু করেছিলাম দুর্গাপুর থেকে। আমরা বলতে আমি, সৌরভ আর লোকনাথ, 3টে বাইক নিয়ে ভোর 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার আর সৌরভের পালসার 150 আর লোকনাথের এনফিল্ড থান্ডারবার্ড 350। আমাদের গন্তব্য নেপালের মুক্তিনাথ। তবে প্রথম দিন আমাদের গন্তব্য ছিল বিহারের মতিহারি পর্যন্ত। দুর্গাপুর থেকে মতিহারির দূরত্ব প্রায় 525 কিলোমিটার। আমরা গিয়েছিলাম গিরিডি, জামুই, লক্ষ্মীসরাই, বারাউনি, মুজফ্ফরপুর হয়ে। মনের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, কারণ এই প্রথম একটা ইন্টারন্যাশনাল বাইক রাইড করতে যাচ্ছি। আর এই গল্পে থাকবে আমাদের সেই বাইক জার্নির কিছু মুহূর্ত, যা স্মৃতির পাতা থেকে আরও একবার ফিরে দেখার চেষ্টা মাত্র। চলতে চলতে উঠে পড়লাম বরাকর নদীর ব্রিজের ওপর, যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমা নির্ধারণ করে। ব্রিজ পার করলেই আমরা ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করব। সকাল 7টা আর আমরা এসে পৌঁছেছি গোবিন্দপুরে। আর গোবিন্দপুরে এসে আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে দিয়ে আমরা তার বাঁহাতে যে রাস্তা সেটা চলে গেছে গিরিডির দিকে, সেই রাস্তা ধরে নিলাম। এখন একটা রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। সময় হচ্ছে এখন 7:20 আর আমরা চা খেয়ে আমাদের জার্নি আবার শুরু করলাম। এখান থেকে জামুই হচ্ছে 166 কিলোমিটার আর গিরিডি দেখাচ্ছে 51 কিলোমিটার। আর সময় যত গড়াচ্ছে আবহাওয়া ভালো হচ্ছে, যদিও ওইদিকে মেঘ আছে, কিন্তু এখন সূর্য উঠেছে। হঠাৎ করে আবার মেঘলা হয়ে এলো আর আমরা এখন এগিয়ে চলেছি। সামনে টুন্ডি আসবে আর একটা ঝাড়খণ্ডের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সামনে হচ্ছে পাহাড়ের সারি, ছোট ছোট উঁচু টিলা বা ছোট পাহাড় দেখা যাচ্ছে। এগিয়ে চলেছি গিরিডির দিকে। আর গিরিডি হচ্ছে এখান থেকে 37 কিলোমিটার রাস্তা। সামনে একটা পাহাড় আছে আর এখানে রাস্তার কন্ডিশন ওটা ঝাড়খণ্ড জুড়ে খুব সুন্দর। কিছুদিন আগে অর্থাৎ আগস্ট মাসে আমরা একটা মনসুন রাইড করেছিলাম নেতারহাটে। অ্যাজ ইউজুয়াল রাস্তা ঝাড়খণ্ডের খুব সুন্দর দেখেছিলাম। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি বা যে জায়গার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গার রাস্তা খুব সুন্দর। এখন আকাশ একদম পরিষ্কার, ঝকঝকে রোদ উঠেছে আর পরিষ্কার সকাল, খুব সুন্দর আবহাওয়া। মানে দূরে বাইক রাইড করে যাওয়ার একদম আদর্শ ওয়েদার আজকে এই মুহূর্তে। সকাল থেকে আবহাওয়া ভালো ছিল না, মেঘলা ছিল, ভয় ছিল বৃষ্টির, কিন্তু এখন আকাশ একদম পরিষ্কার। সময় হচ্ছে এখন 8:20 আর আমরা গিরিডি থেকে 13 কিলোমিটার দূরে আছি। গিরিডি এসে পৌঁছালাম আর গিরিডি থেকে এখন জিপিএসের হেল্প নিতে হবে। গিরিডি শহর পার করে আমরা রাস্তার ধারে একটা ধাবায় এসে দাঁড়িয়েছি, পাঞ্জাবি ধাবা। এখানে কিছুক্ষণের জন্য বিরতি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে আবার এখান থেকে সামনে রওনা হব। দুর্গাপুর থেকে মোটামুটি 160 কিলোমিটারের মতো আমরা চলে এসেছি। আর এখন সময় হচ্ছে প্রায় 9:50। আমাদের আজকে ব্রেকফাস্টটা একটু দেরি করে হচ্ছে, এখন প্রায় 10টা বেজে গেছে। আর আমরা একটা পাঞ্জাবি ধাবায় রুটি তড়কা আর তার সঙ্গে আলু ভাজি, এই হচ্ছে আমাদের সকালের খাবার। আমরা বেঙ্গাবাদের যে মোড় আছে সেই মোড় থেকে বাঁহাতে রাস্তা ধরে নিলাম। এই রাস্তা জামুইয়ের দিকে গেছে। এখন রাস্তা দেখাচ্ছে জিপিএস, হরি ভরসায় এখন আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। ঝাড়খণ্ডের
গ্রামাঞ্চলের ছবি। রাস্তার দুদিকে বিভিন্ন নাম না জানা ছোট বড় গ্রাম, কিছু আধা শহর, তার মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জামুইর দিকে। এখন আকাশে কিছুটা মেঘ আবার চলে এসছে, হয়তো একটু এগিয়ে গেলে বৃষ্টির দেখা পাবো আবার আমরা। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, বেশ ছায়া ছায়া ওয়েদার। এই ওয়েদারে বাইক রাইড করতে কোনো অসুবিধা হয় না, হওয়ার কথাও নয়। আর গ্রামাঞ্চল হোক আর শহরাঞ্চল, ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু খুব সুন্দর। ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে একটা কথাই বারবার মনে আসছে যে আমাদের যে চেনা পরিচিত জায়গাগুলো বা আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার বা এদিকে আসাম, কত সুন্দর, সিকিম। আজকে একদম ঝাড়খণ্ডের র বিউটি দেখতে পাচ্ছি, একদম ক্যামেরায় ধরা পড়ছে। ফাঁকা রাস্তা বিভিন্ন গ্রামের মাঝখান দিয়ে এগিয়ে গেছে। ঠিক সেই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে চলা। আগস্ট মাসে আমরা মনসুন রাইড করেছিলাম, গিয়েছিলাম নেতারহাটে। আর নেতারহাট যাওয়ার সময় ওই খরা বর্ষায় আমরা ঠিক এরকম সৌন্দর্য দেখেছিলাম। আর বর্ষা সেই চেহারাতে এর মধ্যে একটা আলাদা মাত্রা নিয়ে এসেছিল। আর এখানেও কিছুদিন আগে বেশ জোর 6 থেকে 7 দিন ধরে বৃষ্টি হয়েছে, এবং তারই চারিদিকে মাঠঘাট এখনো জলে ভর্তি। রাস্তার দুপাশে ক্ষেত, সবুজে সবুজ। রাস্তার যে দুদিকে মাঝে সাঝে যে পুকুর বা জলাশয় যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো জলে পরিপূর্ণ পুরো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকাই বলে একটা জায়গায়, ভালো যাচ্ছি না। আর সময় হচ্ছে 12টা বেজে 25 মিনিট। আমি একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। ভালো যাওয়া সম্ভব, চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে জাস্ট একটু সময়টাকে পার করছি, কারণ ঘুম পাচ্ছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম ওই জন্য। অনেকক্ষণ টানা বাইক চালানোর পরে চোখের মধ্যে একটু ঘুম চলে আসছিল। তারপরে চকাইতে পৌঁছে সেখানে একটা রাস্তার ধারে চায়ের দোকানে চা খেলাম। চা খেয়ে এখন আমরা আবার 3 জনে এগিয়ে যাচ্ছি। কারণ সামনে যাচ্ছে লোকনাথ, তারপরে সৌরভ। এই সেকশনটা অনেকটা সেই পাহাড়ি রাস্তার মতো, ঘাট সেকশনের রাস্তা যেমন হয় সেরকম আর কি। উঁচু নিচু রাস্তা, কখনো ওঠাচ্ছে কখনো নামাচ্ছে। রাস্তার দুদিকে ঘন সবুজ মাঠ, ধান ক্ষেত। মনে হচ্ছে যেন একদম সবুজ কার্পেট পেতে রেখেছে। ক্যামেরাটাকে অন করলাম শুধু এই বিউটিটাকে তোলার জন্য। ও দারুণ দারুণ, একটা নাম না জানা নদী, আর তার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর দূরে পাহাড়ের আউটলাইন, আর মেঘটা জমেছে ঠিক পাহাড়ের মাথায়, আর ঠিক মেঘের মাঝখান থেকে সূর্যের আলো বেরিয়ে পড়ছে। দারুণ। কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি।
আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। মুজফ্ফরপুর দেখাচ্ছে 4 ঘন্টা 40 মিনিটের রাস্তা। যথারীতি ফ্লাইওভারে উঠিয়ে দিল। নিচে লক্ষ্মীসারায়ের শহরাঞ্চল। মুজফ্ফরপুর দেখাচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। দেখা যাক কত দূর যাওয়া যায় আজকে। লক্ষ্মীসারাই পেরিয়ে আমরা উঠে পড়লাম হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 33। সামনে টোলগেট। টোলগেট পেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য সেট করেছি মুজফ্ফরপুর, কিন্তু আমাদের যদি টাইম থাকে আমরা মতিহারি পর্যন্ত চলে যাব। এখন দেখা যাক কিভাবে আমরা কোথায় যেতে পারি। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 4টে বেজে 25 মিনিট। আর আমরা জাস্ট আমাদের আজকে লাঞ্চ সারলাম একটু আগে রাস্তার ধারে একটা ধাবাতে। 3টে করে রুটি, মিক্স ভেজ আর উচ্ছে ভাজা। এখন এখান থেকে মতিহারির দূরত্ব দেখাচ্ছে 218 কিলোমিটার। সময় লাগবে 5 ঘন্টা 5 মিনিট। তো মতিহারি এতক্ষণ পর্যন্ত সেট করেছিলাম মুজফ্ফরপুর, এখন মতিহারি সেট করে দিয়েছি। এখন জিপিএস রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তা বরাবর যাব। সামনে বেগুসরাই আসছে, আর এখান থেকে পাটনা দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। আর আমাদের এক্সপেক্টেড টাইম হচ্ছে মতিহারি পৌঁছানোর, আরও দেখাচ্ছে 4 ঘন্টা 37 মিনিট। আন্ডারপাস দিয়ে যেতে হবে, উপরে ট্রেনের লাইন গিয়েছে। প্রচণ্ড ধুলো এই রাস্তায়। এখান থেকে মোকামা দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর বেগুসরাই দেখাচ্ছে 20 কিলোমিটার। বখতিয়ারপুর হচ্ছে এখান থেকে 56 কিলোমিটার, আর পাটনা হচ্ছে 106 কিলোমিটার। গুগল যেখান দিয়ে রাস্তা দেখাচ্ছে সে আর বলার নয়। পুকুর পাড়, বাড়ির উঠোন কোনোটাই বাকি রাখছে না। তো যাই হোক, এখন সামনে গঙ্গার উপরে ব্রিজ। গঙ্গার উপরে বেশ বড় ব্রিজ, এবং ট্রেন যায় নিচ দিয়ে, উপর দিয়ে বাস বা অন্যান্য যানবাহন। আর আরেকটা
বিকল্প সেতু তৈরি হচ্ছে ঠিক তার পাশেই। উঠে পড়লাম ব্রিজের উপরে। খুব সুন্দর লাগছে। আর ঠিক ব্রিজের ওপারটাই হচ্ছে বারাউনি। এখানে বারাউনিতে অয়েল রিফাইনারির জন্য বারাউনি বিখ্যাত, আর বারাউনি ঠিক কাছেই হচ্ছে বেগুসরাই। এদিকে গঙ্গা কতটা চওড়া, ঠিক সানসেট টাইমে দারুণ লাগছে দেখতে। ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। বেগুসরাই জেলা পুলিশ। বেগুসরাই পৌঁছে গেলাম। বেগুসরাই আর বারাউনি একদম কাছাকাছি, পাশাপাশি বলা যেতে পারে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, অন্ধকার নামছে। আর আমরা এখন যেখানে আছি এখান থেকে মুজফ্ফরপুরের দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। আমরা 3 বন্ধু, আমি, লোকনাথ আর সৌরভ, আজ হয়তো মতিহারিতেই থাকবো। পৌঁছে যাব মতিহারিতে, কারণ আমাদের টাইম যা বলছে তাতে আশা করি আমরা মতিহারি পৌঁছতে কোনো অসুবিধা হবে না। একটু রাত হবে কিন্তু পৌঁছে যাব। লোকনাথ আগে বেরিয়ে গেল, আগে পরে যাচ্ছি আমরা। মতিহারির যা দূরত্ব সেই অনুযায়ী যে সময় আমাদের লাগার কথা সেটা দেখাচ্ছে এই মুহূর্তে 3 ঘন্টা 57 মিনিট। এখন প্রায় 5:40 বাজে। সন্ধ্যে নেমে গেছে। আস্তে আস্তে অন্ধকার আরো গাঢ় হবে। আমরা এগিয়ে চলেছি, সামনে মুজফ্ফরপুর আসবে। প্রায় 6:45 বাজে, সন্ধ্যেবেলা। আর আমরা 3 জন, অর্থাৎ আমি, সৌরভ আর লোকনাথ, আমরা এগিয়ে চলেছি এখন মতিহারির রাস্তায়। এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী মতিহারি ডিস্টেন্স দেখাচ্ছে 146 কিলোমিটার এবং সময় লাগবে 3 ঘন্টা। আমরা 9টার মধ্যে বা ম্যাক্সিমাম 10টার মধ্যে ঢুকে যাব। এমনি আজকে ওয়েদার ভালো, বাইক চালাতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। সারাদিন যদিও আমরা বাইক চালিয়ে অনেকটা রাস্তায় এসেছি, 5টার সময় শুরু করেছিলাম জার্নি, আর এখন প্রায় 7টা বাজে। মাঝে মাঝে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া সেরেছি। মুজফ্ফরপুরে থাকা যেতেই পারতো, কিন্তু আমরা ঠিক করলাম যে মতিহারি চলে যাই, কারণ কালকের দিনটা অনেক ইজি হবে আমাদের জন্য। সামনে সৌরভ যাচ্ছে, মাঝখানে লোকনাথ, আর লোকনাথের পেছনে আমি আছি। রাত 10টায় আমরা মতিহারি এসে পৌঁছেছি। আর এসে এখানে হাইওয়ের উপরে একটা হোটেলের রুম নিয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল র্যামসম প্লাজা। আর এই হচ্ছে হোটেলের রুম, ট্রিপল শেয়ারিং রুম, এসি আছে, গিজার আছে। এই হোটেলে আমাদের খরচা পড়েছে 3300 টাকা এক রাতে। অবশ্য কালকে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে।
গুড মর্নিং ফ্রম মতিহারি। আজ 7 অক্টোবরের সকাল, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি একটু পরে। এখান থেকে আমরা যাব রক্সোল হয়ে আমরা বীরগঞ্জে আমাদের ভানসার বানানো আছে। ভানসার বানিয়ে আমরা বীরগঞ্জ থেকে পোখরা বেরিয়ে যাব। তার আগে অবশ্য কিছু কাজ আছে। আমাদের ইন্ডিয়ান যে রুপি সেটাকে নেপাল কারেন্সিতে কনভার্ট করাবো, আর একটা নেপালের সিম নিতে হবে যাতে যোগাযোগ রাখা যায় সবার সঙ্গে। এখন সময় হচ্ছে 11:30। আমরা আমাদের হোটেল গ্র্যান্ডসাম প্লাজা মতিহারি থেকে জাস্ট বেরোচ্ছি। এটা বেরোতে দেরি হয়ে গেল আমাদের জিনিসপত্র গোছাতে, আর সকালবেলা কিছু কাজ ছিল সেগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বাইকের সেটআপ। সৌরভ আর লোকনাথ এখন বাইকের জিনিসপত্র ঠিকঠাকভাবে বাইকে উঠাচ্ছে। আমারটা রেডি হয়ে করে ফেলেছি আমি। আমাদের 3টে বাইক। গতকাল আমরা রাত 10টায় মতিহারিতে এসেছিলাম দুর্গাপুর থেকে প্রায় 515 কিলোমিটার রাইড করে। তো এখন আমরা যাচ্ছি রক্সোল হয়ে বীরগঞ্জে ভানসার বানাবো, এটাই মেনলি কাজ। আর তার আগে আমার বাইকে পেট্রোল ভরতে হবে। সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরে নেব। মতিহারি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিলাম। এখানে 108 টাকা করে লিটার পেট্রোলের, 1000 টাকার পেট্রোল ভরে নিলাম। কারণ মতিহারি বাজার এলাকা পার করছি, চারিদিকে ট্রাক দাঁড়িয়ে আছে, ব্যস্ত জায়গা। আজকে গরম প্রচণ্ড, দারুণ রোদ উঠেছে। সামনে লোকনাথ যাচ্ছে, মাঝখানে সৌরভ, আর পেছনে আমি এগিয়ে চলেছি রক্সোলের রাস্তায়। মতিহারি থেকে রক্সোলের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। এখন আমরা যে রাস্তায় ঢুকলাম, রাস্তার সামনে রোড ক্লোজ দেওয়া আছে, কিন্তু কিছু লোক যাচ্ছে বলে আমরা ঢুকে পড়লাম সেই রাস্তায়। প্রায় কাছাকাছি চলে এসেছি রক্সোলের। রক্সোল ইন্ডিয়া নেপালের বর্ডার শেয়ার করে। রাস্তায় যথেষ্ট ভিড় আছে, আর এখানে ট্রাফিকের কোনো নিয়ম নেই। যে যেখান থেকে পারছে ডায়ে হোক বাঁয়ে হোক ঢুকে যায়। গাড়ি চালানোটাই বড় কথা, নিয়ম মেনে কোনো গাড়ি এখানে কেউ চালায় না। নিজেকে বাঁচিয়ে নিজেকেই নিয়ম মানিয়ে চালাতে হবে, অথবা ওদের মতো করে চলতে হবে। এসে পৌঁছলাম রক্সোলে। এখান থেকে বীরগঞ্জের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আর আকাশে মেঘ যা অবস্থায় আছে, তাতে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে। শামুক বিক্রি হচ্ছে রাস্তার পাশে। সামনে রক্সোল স্টেশন, আর রক্সোল স্টেশনের এখানে একটা ওভারব্রিজ করা আছে যেটাতে বাইক, টোটো আর সাইকেল অ্যালাউড। তো রেলগেট বন্ধ আছে, যে কারণে উপর দিয়ে উঠে এলাম। আমরা নেপালে প্রবেশ করলাম। সামনে নেপালের গেট বা ফটক, নেপালের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। সামনে হচ্ছে ভানসার অফিস। ভানসার বানাতে হবে আমাদের। বাবা, আজকে বিরাট ভিড় আছে।
লোকনাথ আর সৌরভ আগে গেছে। হ্যাঁ, সময় হচ্ছে দুপুর 1:50 আর আমি দাঁড়িয়ে আছি বীরগঞ্জের ভান্সার অফিসের ঠিক সামনে। আর আমাদের ভান্সারের জন্য কাগজপত্র যা চেয়েছে কিছুই লাগে না, শুধু বাইকের আরসি কপিটা লাগে, অর্থাৎ রেজিস্ট্রেশন বুকটা লাগে। আর পার ডে হিসেবে 150 টাকা করে নিচ্ছে পার বাইক পার ডে। তো আমরা 10 দিনের জন্য চেয়েছি, তো এক একজনের 1500 টাকা করে লেগেছে। আমাদের 3 জনের 4500 টাকা করে খরচা হচ্ছে। তো ভান্সারটা নিলে আমরা এখান থেকে জাস্ট গিয়ে একটু এগিয়ে গিয়ে নেপাল কারেন্সিতে কনভার্ট করাবো, করে এখান থেকে বেরিয়ে যাবো। ভান্সার অফিসের সামনে দাঁড়িয়ে আছি আর আমার হাতে ভান্সার চলে এসছে। 10 দিনের ভান্সার পাওয়া গেছে। বেশ কিছুটা সময় আমাদের লেগে গেল মানি এক্সচেঞ্জ আর সিম নিলাম এনসেলের। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরগঞ্জে মার্কেট এরিয়াতে। এখানে একটা স্থানীয় দোকান থেকে নিয়ে নিলাম সব। তো এখন আমাদের জার্নি শুরু করছি। ওকে, আমরা বীরগঞ্জে যে মানি এক্সচেঞ্জ করলাম, আমরা 1.56 এখানে বেস রেট চলছে এখন। তো আমরা দরদাম করে 100 টাকা 155 টাকা হিসেবে আমরা পেলাম। আমি 10,000 টাকায় কনভার্ট করালাম, আমাকে দিয়েছে 15,500 টাকা। তো যাই হোক, এখানে 1000 টাকা আর 500 টাকার নোট নেপাল কারেন্সিতে। এখন একটু ওয়েট করছি, জাস্ট একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। আজকে হয়তো পোখরা যাওয়ার টার্গেট আছে, কিন্তু হয়তো যেতে পারবো না, হয়তো মুংলিংয়ে থেকে যাবো আজকে। আমরা বীরগঞ্জ থেকে আমাদের জার্নি শুরু করলাম জাস্ট নাও। অনেকটা দেরি করে ফেলেছি মানে কি, আলটিমেট দেরি অনেকটা হয়ে গেল, নানা কারণে দেরি হয়ে গেল। ভান্সার পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, তারপরে সিম চেঞ্জ করা আর মানি এক্সচেঞ্জ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে টুকটাক খাওয়া দাওয়া করা আর নানারকম মানে হিসেবে আসে না তো, কিন্তু সময়টা চলে গেল অনেকটা। তো যাই হোক, আমরা শুরু করেছি আমাদের জার্নি। এখন বীরগঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। বীরগঞ্জ শহর থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর এখনো পর্যন্ত বীরগঞ্জের এদিকের অঞ্চলের রাস্তাটা ভালো, সুন্দর চওড়া রাস্তা, 1 2 3 4 5 6 লেনের রাস্তা এটা। পেছনে লোকনাথ আসছে, সামনে সৌরভ। আমাদের এখন একটা খাবারের হোটেল খুঁজে খাবার খেতে হবে, কারণ দুপুরের অনেকটা অংশ পেরিয়ে গেছে। তো ন্যাচারালি খিদে পেয়েছে, খেতে হবে। তারপরে একটা লম্বা স্ট্রেচ আমরা জার্নি করব। নেপালে বাইক চালিয়ে আসবো, এটা একটা বহুদিনের একটা মনের ভেতরে একটা ইচ্ছে ছিল, এবং সেই ইচ্ছেটা দানা বেঁধেছিল বহুদিন। তারপরে সেটাকে বাস্তবায়িত করতে জীবনের অনেক বছর পেরিয়ে গেল। আর নিজের 55 বছর বয়সে এখন দুর্গাপুর থেকে বাইক চালিয়ে এখন আমি নেপাল। বাইকও আমার সেরকম বিরাট শক্তিশালী বাইক নয়, পালসার 150 সিসি বাইক, তবে এখনো পর্যন্ত পারফরমেন্স ভালো। এবং বেশ কিছু পাহাড়ি জায়গায় আমি বাইক নিয়ে গিয়েছি, পালসারের পারফরমেন্স খারাপ নয়। বছর 2 আগে গুরুদুলমার গেছিলাম, এবং সেটাও খুব সাকসেসফুল বাইক ট্রিপ ছিল আমার কাছে। এই পালসার 150 সিসির গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আকাশ কিন্তু একদম পরিষ্কার, মাথার উপরে নীল আকাশ। আমরা যখন ভান্সার বানাচ্ছি বীরগঞ্জে, তখন কিন্তু বেশ ঘন মেঘ ছিল আকাশে, এবং বৃষ্টি হয়েছে তার আগে বেশ কয়েক পশলা। কিন্তু এখন আকাশ পরিষ্কার। আর আমরা
এখন এগোচ্ছি পোখরার দিকে। পোখরা হচ্ছে এখান থেকে দূরত্ব 246 কিলোমিটার। হাটাউডি নামে এক জায়গায় রাস্তার ধারে, হাইওয়ের ধারে একটা হোটেলে এসে দুপুরে খাওয়া খেলাম, আর এখন দাঁড়িয়ে আছি। সৌরভ আর লোকনাথ এখনও নামেনি। এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আমাকে ঘিরে এই স্থানীয় বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য, আর এবার আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। আর দুপুরে খাবারে ছিল 3টে রুটি, আলু পটলের তরকারি আর ডাল ফ্রাই। খাওয়া ঠিকঠাক ছিল, কিন্তু খেতে খেতে অনেক দেরি হয়ে গেল। তো এখন এখান থেকে মুগলিংয়ের দিকে যাই। এখান থেকে মুগলিংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 160 কিলোমিটার। যদি রাত বেশি হয়ে যায় তাহলে তো মুগলিংয়ে স্টে করে যাব। আর আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে, দিনের আলো পড়ে আসছে, আর দূরে পাহাড়ের একটা আউটলাইন দেখা যাচ্ছে। সন্ধে নামছে আর আমরা একদম মসৃণ টার্ম্যাক রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর জঙ্গলের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। এই জঙ্গলের নাম আমি ঠিক পড়তে পারলাম না, কিন্তু জায়গায় জায়গায় এখানে বিভিন্ন বন্যজন্তুর ছবি দেওয়া আছে, এবং বাঘ থেকে শুরু করে বাইসন ফাইসন সবই আছে এই জায়গায়। সব ছবি দেওয়া আছে। কয়েকটা জায়গায় এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। এই যে এখানে পারসা, এই জঙ্গলের নাম হচ্ছে পারসা ন্যাশনাল পার্ক। বেশ বড় জঙ্গল। আমরা পাহাড়ের কাছে চলে এলাম অনেকটা। সামনে পাহাড়, আর পাহাড়ের ঠিক নিচে একটা জনবসতিপূর্ণ অঞ্চল। রাস্তার দুদিকে বাড়িঘর আছে। খুব সুন্দর ওভারঅল একটা সুন্দর পরিবেশ নিয়ে একটা ছোট্ট জনবসতি। আর পাহাড় থাকলে ভাইবটাকে আরো বাড়িয়ে দেয়। সৌরভ যাচ্ছে, কি নদী নাম বলতে পারবো না, একটা নদী পেরিয়ে গেলাম। রাস্তা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছে। আর এখন এই সানসেট টাইমে এত সুন্দর লাগছে, মানে জাস্ট এগুলোকে ক্যাপচার করা। পাহাড়ের বিভিন্ন জনবসতি এই পাহাড়ি রাস্তার ধারে, নাম জানি না। মাঝে মাঝে কিছু হোটেল বা ছোটোখাটো দোকানের নাম লেখা আছে। আর এই সামনে পাহাড়, মাথায় মেঘ খেলছে, মেঘ আটকে আছে পাহাড়ে মাথায়। সন্ধে প্রায় হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়তো চুপ করে নেমে পড়বে। এখন একটু আলো আছে। আমরা এখন মুংলিং এর রাস্তায়। মুংলিং এখান থেকে হচ্ছে জাস্ট আর 100 কিলোমিটার, সময় লাগবে প্রায় ঘন্টা 2। 9টা এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে গুগল।
আর রাস্তার ধারে একটা জায়গায় একটা ছোট্ট দোকানের সামনে বসে পড়েছি, সঙ্গে চায়ের কাপ, সঙ্গে সৌরভ, লোকনাথ। রাস্তায় চলতে চলতে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়েছিলাম, আর গরম গরম 3 কাপ চা আমরা 3 বন্ধু মিলে খেলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে বস্তিপুর, ছোট্ট জনপদ। 3টে বাইক আমাদের পরপর দাঁড় করানো আছে। ভালোই এনজয় করছি আমাদের এই নেপাল রাইড। আজকে আমাদের জার্নির 2nd ডে। গতকাল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আজকে এখন নেপালে দাঁড়িয়ে আছি। মুংলিং এসে পৌঁছেছি রাত 10টা নাগাদ। আর এখানে এসে আমরা হোটেলে একটা রুম নিয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল শেরচান। 2500 টাকা নেপালি কারেন্সিতে, ট্রিপল অকুপেন্সিতে এই রুমটা নিয়েছি আমরা। ওয়ার্ড্রোব আছে, এসি আছে, কিন্তু টিভি নেই। লোকনাথ পৌঁছে গেছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে এখন আমাদের। তো আজকে রাতে আমরা এখানে থাকবো, কালকে সকালবেলা পোখরার দিকে বেরিয়ে যাব। এই হোটেলে আমরা রাতে ছিলাম, হোটেল শেরচান। লোকনাথ বেরোচ্ছে বেসমেন্ট থেকে। তো এখন মুংলিংকে ছেড়ে দেওয়ার সময় হয়েছে। আমরা মুংলিং থেকে আজকে পোখরা যাচ্ছি এখন এই মুহূর্তে। হয়তো পোখরাতে রাতে থাকবো। গতকাল রাতে আমরা এই রাস্তায় এসেছিলাম। এই হচ্ছে পেট্রোল পাম্প, এখানে এসে দাঁড়িয়েছিলাম আমরা। আজকে ওয়েদার খুব সুন্দর, একদম ঝকঝকে রোদ উঠেছে। আর আমরা আজকে তাড়াহুড়ো নেই, আমাদের আপাতত টার্গেট হচ্ছে পোখরা পৌঁছানো। সেখানে থেকে আমাদের অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার যে পাস ইস্যু করে সেই পাস নেব, নিয়ে আগামীকাল হয়তো আমরা বেনির দিকে এগিয়ে যাব। তো দেখা যাক, এটা এখনও শিওর নই। এখন আগে পৌঁছাই গিয়ে। পোখরা 90 কিলোমিটার মুংলিং থেকে, 3 ঘন্টা 30 মিনিট টাইম দেখাচ্ছে। এবং মুংলিং থেকে পোখরা যাওয়ার রাস্তা যেটুকু শোনা গেছে তাতে রাস্তা খারাপ আছে। আজকে আরেকটা আমাদের প্রোগ্রাম প্ল্যান যাই হোক না কেন, সেটা হচ্ছে আমরা যদি পোখরা স্টে করে যাই তাহলে আমাদের মোটামুটি শিডিউলটা নর্মালাইজ হয়ে যাবে। কারণ আমাদের যে কোনো জায়গায় পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাচ্ছে। আর সেই জন্য আজকে যেহেতু আমাদের বাফার ডে ধরা আছে, সেই জন্য আজকে পোখরাতে থেকে যাব এরকম একটা ইচ্ছে আছে। এবং সেটা হয়তো পরিবর্তন হতে পারে। এখন সময় যত গড়াবে তবে দেখা যাক কি হয় না হয়। এখন আপাতত পোখরার দিকে আমাদের এগিয়ে যাওয়া। এখন সময় হচ্ছে 10টা বেজে 20 মিনিট। একটু দেরি হয়ে গেল আজকে যথারীতি ব্রেকফাস্ট করতে আর জিনিসপত্র বাইকে সেট করতে। আমাদের হোটেলের রুম ছিল 4 তলায়, ওখান থেকে জিনিসপত্র নামিয়ে এনে রাখা খুব কষ্টকর কাজ। একটা ধকল
হয় খুব শরীরে। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর পাহাড় কিন্তু এখানে একদম ঘন সবুজ গাছে মোড়া। জঙ্গলের আধিক্য বেশি পাহাড়ে। কিছুটা ভালো রাস্তা পার করার পরে শুরু হয়ে গেছে খারাপ রাস্তা। এখানে রাস্তায় ভেঙে চুরে নতুন রাস্তা বানানো হচ্ছে, সে তারই কাজ চলছে, কিন্তু গোটা রাস্তাটাই মাটি দিয়ে জাস্ট উপরে র্যাম্প করে দেওয়া হয়েছে। আর গাড়িতে করে জল দিয়ে যাচ্ছে যাতে ধুলোটা না ওড়ে, কিন্তু গাড়ি যেতে যেতে কিছু কিছু জায়গায় কাদা হয়ে গেছে এবং এত পিছল গাড়ির পেছনের চাকা টেনে নিচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে নয়াপুল। ভয়ঙ্কর অফরোডিং রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা, পুরোটাই অফরোডিং। রাস্তা যা ছিল ভেঙে চুরে চুরমার হয়ে গেছে বা করে দিয়েছে। ডবল লেন তৈরি হচ্ছে, যতক্ষণ না সেই লেন তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা এরকম ভাবেই যাতায়াত করতে হবে। কুড়ি থেকে 25 বা 30-এর মধ্যে বাইক চালাতে হচ্ছে। আর রাস্তা যেখানে যেখানে জল আছে প্রচণ্ডভাবে স্লিপ করছে, আর তার সাথে আছে ভয়ঙ্কর ধুলো। গোটা রাস্তাটাই ধুলো উঠছে। কিছুক্ষণ আগে নারায়ণগড় পার করে গেছি। নারায়ণগড় এই অঞ্চলে একটা বড় জায়গা। পাহাড় কেটে রাস্তা তৈরি করছে। গোটা রাস্তা জুড়ে শুধু ধুলোয় ধুলো। এগিয়ে চলেছি পোকরার দিকে। আর আজকে প্রচণ্ড রোদ, মাথার ওপর ঘন নীল আকাশ, আবহাওয়া একদম পরিষ্কার। নিচের ভ্যালিটা একদম সবুজ। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে দামোলি। দামোলির মেন যে বাজার সেই জায়গাটা পার করলাম।
এখন বিকেল 4টে বাজে আর আমরা নেপাল ট্যুরিজম বোর্ডের অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আমার পারমিট হয়ে গেছে, সৌরভেরও হয়েছে, আর লোকনাথের পারমিট বানানোর কাজ চলছে। এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে যাব। আমরা মুক্তিনাথের পারমিট বানিয়ে ফেললাম নেপাল ট্যুরিজম বোর্ড থেকে, আর আগামীকাল আমরা বেরিয়ে পড়ব বেনির উদ্দেশ্যে। আমরা পোখরাতে আছি হোটেল এলিটে, আর এই হচ্ছে ট্রিপল অকুপেন্সির একটা রুম। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এসি আছে আর টিভি আছে, কিন্তু টিভি তো দেখা হয় না। একটা ওয়ার্ডরোব আছে, আমাদের সমস্ত জিনিসপত্র ঘরময় ছড়িয়ে আছে। আর এইটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে। ওভারঅল ঠিকঠাক। তো এই রুমটার জন্য আমাদের দিতে হয়েছে 2000 টাকা নেপালি কারেন্সিতে। হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি, আর ঠিক সামনে হচ্ছে ফেওয়াল। এখন দিনের আলো কমে আসছে, কারণ হচ্ছে সূর্যাস্ত হচ্ছে। তো আমরা হোটেল এলিটে আছি, ব্যাক ভিউ। তো এই সামনেই হচ্ছে একদম খুব কাছে, হ্যান্ডশেক ডিস্টেন্সে ফেওয়াল। তো এখন সময় নেই, আজকে একটু পরে, এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি, খুব হেক্টিক ডে গেছে। যখন ফিরবো মুক্তিনাথ থেকে এই হোটেলেই থাকবো, তখন পোখরা ঘোরা যাবে।